গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট ফর জব। ডেসক্রিপটিভ রাইটিং লেখার ক্ষেত্রে বিশেষ করে ট্রান্সলেশন করার সময় একটা বিষয় আমাদের মাথায় খুব আসে, বা আমার অনেক ছাত্রছাত্রীরা আমাকে প্রশ্ন করে যে স্যার ইডিয়াম কি করে ব্যবহার করব ট্রান্সলেশন করার সময়। আশা করি তোমাদের মনের মধ্যেও এই প্রশ্নটা অনেকবার নিশ্চয়ই এসেছে। তো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদের বেশ কিছু ট্রান্সলেশন যেগুলো বাংলা থেকে আমরা ইংরেজিতে করব, এবং সেগুলো আমি দুভাবেই তোমাদেরকে দেখাবো, যে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন বা নর্মাল ট্রান্সলেশন করার সময় আমরা সেগুলোকে কিভাবে ব্যবহার করছি, এবং সেই সেম একই লাইনটাকে আবার আমি ইডিয়াম ইউজ করে কিভাবে ব্যবহার করছি, আমরা দুটোই আজকে এই ভিডিওতে দেখব। তো ভিডিও শুরু করার আগে প্রথমে যেটা তোমাদের অবশ্যই বলে রাখা দরকার সেটা হলো যে ইডিয়াম ব্যবহার করতে গেলে কোনো সেন্টেন্সে আমাকে কিন্তু প্রথমে অবশ্যই সেই ইডিয়ামটা নিশ্চয়ই জানতে হবে, কারণ যেটা ব্যবহার করতে চলেছি সেটা না জানলে তো আমি আর ব্যবহার করতে পারবো না। কাজেই প্রথম কাজ অবশ্যই হবে ইডিয়ামগুলো পড়ে তার বাংলা অর্থগুলো কি সেগুলো মনে রাখা, তাহলেই কিন্তু তুমি সেই সেন্টেন্সে সেগুলো ব্যবহার করতে পারবে। যেমন দেখো, এখানে একটা সেন্টেন্স আমি রেখেছি তোমাদের জন্য, সেটা হলো তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পারতে। এই একটা ধরো লাইন দেওয়া আছে। আজকাল এরকম একটা করে লাইন কিন্তু WBPSI এর যে মেন পরীক্ষা তাতে কিন্তু এরকম একটা করে ট্রান্সলেশন আসছে। যাই হোক, তো এখানে লাইনটা এরকম রয়েছে যে তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পারতে। এবার আমি যদি এটাকে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করি, অর্থাৎ যেটা আমরা নর্মাল ট্রান্সলেশন করি, সেটা করলে কি বলতে পারতাম? আমরা এরকম বলতে পারতাম যে ইফ ইউ ওয়্যার ইন মাই প্লেস, অর্থাৎ যদি তুমি আমার জায়গায় থাকতে তাহলে কি করতে? বুঝতে পারতে। ইউ কুড হ্যাভ আন্ডারস্ট্যান্ড। এই কুড হ্যাভ সেন্সটা আমরা কখন ইউজ করি? না যখন কোনো জিনিসটার প্রতি আমাদের একটা আফসোস থেকে যায় যে হয়তো তুমি এটা বুঝতে পারতে, তো সেই রকম একটা সেন্সে আমরা কুড হ্যাভ সেন্সটা ব্যবহার করি, কুড হ্যাভটা ইউজ করি, যে ইফ ইউ ওয়্যার ইন মাই প্লেস ইউ কুড হ্যাভ আন্ডারস্ট্যান্ড। তো এটা গেল নর্মাল ট্রান্সলেশন। এবার এইটাকে যদি আমি ইডিয়াম ব্যবহার করতে চাই তাহলে আমরা কি বলতে পারি? এই যে তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পারতে, এই যে কারোর জায়গায় থাকলে বুঝতে পারা বা অভিজ্ঞতা হতে পারতো তোমার, সেইটাকে ইডিয়ামস কি আর রয়েছে, সেটার ইডিয়ামস হচ্ছে, দেখো আমি তোমাদেরকে ইডিয়ামস ইউজ করে দেখাচ্ছি। আমরা লাইনটাকে এরকম বলতে পারতাম যে যদি তুমি আমার জুতো পরে হাঁটতে তাহলে কিন্তু তুমি বুঝতে পারতে। অর্থাৎ এই যে আমার জায়গায় থাকা, সেটাকে বলা হচ্ছে তুমি আমার জুতো পরে হাঁটলে। বলা হচ্ছে কি, ইফ ইউ ওয়াকড ইন মাই শুজ, অর্থাৎ যদি তুমি আমার জুতো পরে হাঁটতে, ইউ মাইট আন্ডারস্ট্যান্ড। দেখো একই কথা, কিন্তু খালি আমরা কি করলাম, এই ইফ ইউ ওয়্যার ইন মাই প্লেসের পরিবর্তে আমি বললাম ওয়াকড ইন মাই শুজ, যদি তুমি আমার জুতো পরে হাঁটতে। বুঝতে পারলে? আশা করি যখন এরকম কোনো সেন্টেন্স তুমি দেখতে পাবে এই লাইনটা ইউজ করো। চাইলে তোমরা এগুলোকে নোট ডাউন করে রেখে দিতে পারো। আশা করছি বুঝতে পারলে। চলে আসছি এবার পরের লাইনে। 2 নম্বর দেখো লাইনটা রয়েছে একটা, বলছে অনিচ্ছাকৃত এই ভুল লেখার জন্য আমি দুঃখিত। হলো। এবার এই লাইনটাকে যদি আমরা ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করি কি বলবো? অনিচ্ছাকৃত ভুল মানে আনউইলিং মিস্টেক, আমরা জানি, আগের দিন তোমাদের বলেছিলাম। তো দেখো কি বলবো, যে আমি হই দুঃখিত, অর্থাৎ আই অ্যাম সরি, কিসের জন্যে? এই অনিচ্ছাকৃত ভুল লেখার জন্য, ফর দিস আনউইলিং মিস্টেক ইন দিস রাইটিং। এ তো নর্মাল গেল। এবার যদি ইডিয়াম বলি আমরা কিভাবে বলবো? তোমরা নিশ্চয়ই জানো, আমরা যখন কোনো ভুল করে কোনো কথা বলে ফেলি আমরা কি বলি? স্লিপ অফ টাং বলি না কথাটা? তো তেমনি কোনো কিছু ভুল লিখে ফেললে সেটাকে আমরা স্লিপ অফ দ্য পেনও বলতে পারি। যেমন স্লিপ অফ টাং হয় তেমনি স্লিপ অফ দ্য পেন। তো সেক্ষেত্রে আমরা লাইনটা এরকম বলতে পারি ইডিয়াম ইউজ করে, যে আই অ্যাম সরি ফর দিস মিস্টেক, আমি এই ভুলটার জন্য দুঃখিত। কি ভুলটা? হ্যাপেন ডিউ টু আ স্লিপ অফ দ্য পেন, যেটা কলমের স্লিপের জন্য হয়েছে। অর্থাৎ যখনই এই যে ভুল লেখা, অনিচ্ছাকৃত ভুল লেখা, ঠিক আছে, এইটার ইডিয়াম আসবে কখনো, বা সেন্টেন্সে কখনো আসবে অনিচ্ছাকৃত ভুল হয়েছে, তো সেটাকে আমরা বলতে পারি আ স্লিপ অফ দ্য পেন। এইটা মনে রাখতে পারো তোমরা, এটা তোমরা বাক্যে ব্যবহার করতে পারো। আশা করি 2 নম্বর সেন্টেন্সটা বুঝতে পারলে। চলে যাচ্ছি 3 নম্বর লাইনে। 3 নম্বর লাইনটা দেখো। 3 নম্বর লাইন বলছে তার কথায় আমি খুব মর্মাহত হয়েছি। অর্থাৎ মর্মাহত বা হতাশ, তাই না? এরকম একটা হয়েছি। তো এটা যদি এমনি ট্রান্সলেট করি কি বলবো? আমরা বলবো আই হ্যাভ বিকাম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট হিজ ওয়ার্ডস, তাই তো? তো আমি বলবো কি, আই হ্যাভ বিকাম মানে কেন হয়েছি, প্রেজেন্ট প্রেজেন্ট হচ্ছে পারফেক্ট টেন্সে রয়েছে, তো বলছি আই হ্যাভ বিকাম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, খুব হতাশ, তাই তো, বা খুব মর্মাহত হয়েছি, অ্যাট হিজ ওয়ার্ডস, এটা আমরা বলতে পারি। ইডিয়াম ইউজ করলে কি বলতে পারি? আমি দুটো দেখাচ্ছি তোমাদের, এরকমভাবে বলতে পারো যে হিজ ওয়ার্ডস, তার কথাগুলো, হ্যাভ উন্ডেড মাই হার্ট, আমার হৃদয়কে কি বলে, আঘাত করেছে, এটা বলা যেতে পারে। অথবা আরেকটা যেটা ইডিয়াম পার্টিকুলারলি ইউজ হয়, এই লিখে রাখতে পারো তোমরা, মর্মাহত এই শব্দটার জন্য, সেটাকে বলা হয় কাট টু দ্য কুইক। যদি তোমরা মনে রাখতে পারো বা লিখে রাখতে পারো তাহলে তোমাদের হেল্প হবে। লাইনটা বলা হয়, ইডিয়ামটাকে বলা হয় কাট টু দ্য কুইক।
তো দেখো লাইনটা কি, যে আই হ্যাভ বিন কাট টু দ্য কুইক বাই হিজ ওয়ার্ডস, অর্থাৎ আমি তার কথায় মর্মাহত হয়েছি। এই কাট টু দ্য কুইক মানে হলো মর্মাহত হওয়া। আশা করছি বুঝতে পারলে, লিখে রাখতে পারো এই লাইনটা। চলে আসছি 4 নম্বর লাইনে। 4 নম্বর লাইন দেখো কি রয়েছে, কিন্তু কিন্তু করো না, স্পষ্ট কথা বলো। খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন। তো আমরা কিন্তু কিন্তু করা মানে জানি হেজিটেট করা, তাই না? আমরা জানি। আর স্পষ্ট করা কথা বলা স্পিট ইট আউট বলি আমরা, বলতে পারি স্পিক ক্লিয়ারলি, বিভিন্নভাবে বলতে পারি। তো চলো দেখা যাক কীরকমভাবে ট্রান্সলেশন করা যায়। দেখো ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করলে আমরা বলবো কি, যে ডোন্ট বি হেজিটেটিং, অর্থাৎ কিন্তু কিন্তু করো না, স্পিক ক্লিয়ারলি, স্পষ্ট করে কথা বলো। ঠিক আছে, এটা আমরা নর্মাল ট্রান্সলেশন করলে বলছি। এবার এইটাকে আমরা যখন ইডিয়াম বলছি তখন কিন্তু আমরা দুটো সেপারেট ইডিয়াম পাচ্ছি এই দুটো কথার জন্য। এই যে কিন্তু কিন্তু করো না, এইটার একটা ইডিয়াম রয়েছে, আবার স্পষ্ট কথা বলো এটারও কিন্তু একটা ইডিয়াম রয়েছে। তো দুটোকে জুড়ে দিলে আমরা কিরমভাবে পাচ্ছি চলো দেখে নেওয়া যাক। দেখো আমরা এরমভাবে বলতে পারি যে এই কিন্তু কিন্তু করো না, ভালো করে মনে রাখতে পারো, হেজিটেট করা যেটা, তার ইডিয়াম হচ্ছে বাট মি নো বাটস। বাট মি নো বাটস, অর্থাৎ এটার মানে হলো কিন্তু কিন্তু করো না। লিখে রাখতে পারো খাতায়। স্পষ্ট কথা বলো, এটা আমরা সবাই জানি, ইডিয়াম একটা রয়েছে যে কল এ স্পেড, অর্থাৎ কোদালকে কোদাল বলা, বা কল আ ফিগ, ডুমুরকে ডুমুর বলা, অর্থাৎ সোজা কথা সোজাভাবে বলা, কোনো ভনিতা না করা, স্পষ্ট করে কথা বলা। ওকে, তাহলে লাইনটা কি হলো, বাট মি নো বাটস, কল আ স্পেড হলো, কিন্তু কিন্তু করো না, স্পষ্ট কথা বলো। পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা এটাকে লিখে নিতে পারো। চলে আসছি 5 নম্বর লাইনে। দেখো 5 নম্বর লাইনে কি রয়েছে, বলছে লোকটা হাড়ে হাড়ে বজ্জাত। তো হাড়ে হাড়ে বজ্জাত মানে আমরা কি বলি, বজ্জাত ইংরেজি বলতে পারি আমরা সে খুব ধূর্ত, চালাক বা খুব খারাপ, তাই তো। তো আমরা লাইনটা এরকম বলতে পারি, তখন নর্মাল ট্রান্সলেট করলে আমরা এরকম বলতে পারি, দ্য ম্যান ইজ ভেরি মিসচিভিয়াস মানে হচ্ছে বজ্জাত, যে খুব খারাপ। এবার এই যে হাড়ে হাড়ে বজ্জাত, এই সেন্সটা আনতে গেলে আমাদের ইডিয়াম একটা ইউজ করতে হবে। এর জন্য একটা স্পেশাল ইডিয়াম রয়েছে। সেই ইডিয়ামটা কি চলো দেখে নিই। তখন আমরা বলবো লাইনটা, দ্য ম্যান ইজ উইকড মানেও তাই মিসচিভিয়াস, একই হলো। দ্য ম্যান ইজ উইকড, হাড়ে হাড়ে কি হবে, টু দ্য ব্যাকবোন। দ্য ম্যান ইজ উইকড টু দ্য ব্যাকবোন মানে হলো লোকটা হাড়ে হাড়ে বজ্জাত। হয়ে গেল। এবার চলে আসছি 6 নম্বর লাইনে। 6 নম্বর লাইন দেখো কি রয়েছে, খুব সুন্দর একটা লাইন, এটা তোমাদের বিভিন্নভাবে কাজে লাগতে পারে। লাইনটা লিখে রাখবে আশা করি, যে ধনীরা কখনো গরিবদের সাহায্য করে না। এই যে কখনো করে না, এই যে এইটা কখনো করে না, এটার জন্য একটা স্পেশাল ইডিয়াম রয়েছে, আমি সেটাই আসছি। তার আগে আমরা ট্রান্সলেট করার চেষ্টা করি যে ধনীরা কখনো গরিবদের সাহায্য করে না। তাহলে এমনি ট্রান্সলেট করতে বলে তোমরা তো নিশ্চয়ই পারবে। লাইনটা এরকম হবে যে দ্য রিচ নেভার হেল্প দ্য পোর, তাই তো। রিচরা কখনোই, ধনীরা কখনোই হচ্ছে, নেভার মানে কখনোই না, হেল্প দ্য পোর। এবার এই নেভারের পরিবর্তে আমরা কিন্তু একটা ইডিয়াম ইউজ করতে পারি। সেই ইডিয়ামটা কি চলো দেখে নিই। তো ইডিয়াম ইউজ করলে আমরা বলবো দ্য রিচ হেল্প দ্য পোর হোয়েন দ্য পিগ ফ্লাইজ। তাহলে নেভারের পরিবর্তে আমরা যে ইডিয়ামটা মনে রাখবো এবং ব্যবহার করব যদি সময় আসে, সেটা হচ্ছে হোয়েন দ্য পিগ ফ্লাইজ, অর্থাৎ যখন শূকরেরা ওড়ে। তো শূকরেরা তো কোনোভাবেই ওড়ে না, কখনোই ওড়ে না। তো সেই জন্য কখনোই না এই কথাটার পরিবর্তে আমরা যে ইডিয়ামটা ব্যবহার করতে পারি সেটা হলো হোয়েন দ্য পিগ ফ্লাইজ। আশা করছি বুঝতে পারলে। ভালো করে মনে রাখবে, এই লাইনগুলো কিন্তু পরীক্ষায় তোমরা ব্যবহার করতে পারো চাইলে, সেক্ষেত্রে তোমাদের লেখার যে গুণমান সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। চলে আসছি 7 নম্বর লাইনে। দেখো 7 নম্বর লাইনে কি বলা হচ্ছে, বলা হচ্ছে প্রধানমন্ত্রী হলেন শাসক দলের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই যে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সবথেকে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। তো যখন এই ওয়ার্ডটা কোথাও পাবে যে সবথেকে গুরুত্বপূর্ণ, এটা আমরা সচরাচর পেয়ে থাকি, এর পরিবর্তেও কিন্তু আমরা একটা সুন্দর ইডিয়াম ব্যবহার করতে পারি। তো চলো প্রথমে নর্মাল ট্রান্সলেট করে নেওয়ার চেষ্টা করি, তোমরাও মনে মনে করার চেষ্টা করো। যে এরকম বলতে পারি, দ্য প্রাইম মিনিস্টার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন দ্য রুলিং পার্টি। যেহেতু শাসক দলের বলছে, তাহলে আমরা বলতে পারি দ্য প্রাইম মিনিস্টার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন দ্য রুলিং পার্টি। তাহলে প্রধানমন্ত্রী হলেন শাসক দলের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এটা ট্রান্সলেট হলো। এবার এটাকে যদি ইডিয়াম ব্যবহার করি, যেটা আমি বলছিলাম এই যে সবথেকে গুরুত্বপূর্ণ, সেটাকে কিভাবে বলতে পারি, তার জন্য একটা ইডিয়াম রয়েছে যে বিগ চিজ হলো। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট পার্সনের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, বিগ চিজ। তাহলে বলবো দ্য প্রাইম মিনিস্টার ইজ দ্য বিগ চিজ ইন দ্য রুলিং পার্টি। হয়ে গেল। একই জিনিস রেখেছি, খালি আমরা মোস্ট ইম্পর্টেন্ট পার্সনের পরিবর্তে ব্যবহার করছি দ্য বিগ চিজ। তো বিগ চিজ এই ইডিয়ামটা তোমরা কিন্তু মাথায় রাখতে পারো।
হলো, যার মানে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। যে কোনো দলের হতে পারে, যে কোনো স্থানের হতে পারে, যে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, কোনো পরিবারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা যখন বলা হবে, যে কোনো সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির ক্ষেত্রে আমরা এই দ্য বিগ চিজ ইডিয়ামটা ব্যবহার করব। চলে আসছি পরের লাইনে। 8 নম্বর লাইন দেখো কি বলছে। 8 নম্বর লাইন বলছে, নেতাটি নিজেই আজ নিজের দলে কোণঠাসা। যেহেতু ভোট চলছে সামনে, আমরা লাইনগুলো সেরকমভাবেই রেখেছি, প্রাসঙ্গিক লাইন, যে নেতাটি নিজেই আজ নিজের দলে কোণঠাসা। তো এখানে এই যে কোণঠাসা শব্দটা, এইটার জন্য একটা খুব সুন্দর ইডিয়াম রয়েছে। তো নিজেই নিজের দলে কোণঠাসা আমরা কিভাবে বলতে পারবো, আগে ট্রান্সলেট করার চেষ্টা করি। নর্মাল ট্রান্সলেট করলে আমরা এরকম বলবো যে দ্য লিডার, অর্থাৎ নেতাটি নিজেই যেহেতু রয়েছে সেই জন্য আমরা হিমসেলফ কথাটা ব্যবহার করলাম। দ্য লিডার হিমসেলফ কোণঠাসা, কোণঠাসার ইংরেজি আমরা যদি বলি তাহলে বলবো কর্নার্ড। তো কর্নার মানে কোণ, নিশ্চয়ই তোমরা জানো। তো কোণঠাসা করে দেওয়া হয়েছে মানে নিশ্চয়ই কারো দ্বারা করা হয়েছে, এই জন্য প্যাসিভ সেন্সে লিখতে হবে। এই জন্য বলেছি দ্য লিডার হিমসেলফ ইজ কর্নার্ড ইন হিজ ওন পার্টি। এ তো নর্মাল ট্রান্সলেশনটা হয়ে গেল। এবার এটার জন্য আমরা যদি ইডিয়াম ব্যবহার করি তাহলে কি বলবো, কাউকে কোণঠাসা করে দিলে? তার ইডিয়ামটা হচ্ছে আমরা ব্যবহার করব দ্য লিডার হিমসেলফ ইজ অ্যাট বে। অ্যাট বে, এইটা মনে রাখো, এটি অ্যাট বে, এটার মানে হচ্ছে কোণঠাসা। এটি অ্যাট BAY বে। তাহলে বলতে পারবো যে দ্য লিডার ইজ অ্যাট বে ইন হিজ ওন পার্টি। লিডার তার নিজের দলে কোণঠাসা। দ্য লিডার হিমসেলফ ইজ অ্যাট বে ইন হিজ ওন পার্টি। আশা করি বুঝতে পারলে। 8 নম্বর লাইনটা লিখে রাখো সবাই পজ করে বা স্ক্রিনশট নিয়ে নাও। চলে আসছি 9 নম্বর লাইনে। 9 নম্বর লাইনটা দেখো, খুব সুন্দর একটা লাইন, যেখানে বলা হচ্ছে আর একটা কমন টপিক, যে দেশের স্বাধীনতা মোটেই সহজ বিষয় ছিল না। এই যে মোটেই সহজ বিষয় ছিল না, এইটার পরিবর্তে কিন্তু আমরা একটা ইডিয়াম ব্যবহার করতে পারি। তো যদি নর্মাল ট্রান্সলেট করি কি বলবো, দেশের স্বাধীনতা, অর্থাৎ আমরা বলবো যে ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের স্বাধীনতা কি ছিল না, সহজ বিষয় ছিল না। ওয়াজ নট, ছিল না কি, সহজ বিষয় বা অ্যান ইজি টাস্ক বলতে পারি, এটা নর্মালভাবে বলতে পারি। এবার এটাকে যদি আমরা ইডিয়াম ইউজ করি তাহলে কি বলবো, এই যে সহজ বিষয় নয়, এটাকে আমরা বলতে, বা সহজ বিষয়কে আমরা কি বলতে পারি, কোনো সহজ বিষয়কে আমরা বলতে পারি এ পিস অফ কেক। তাহলে ইজি ব্যাপারটা, যে কোনো ইজি ব্যাপারকে আমরা বলবো এ পিস অফ কেক। আর যেহেতু সহজ নয় বলেছে, তাহলে আমরা কি বলবো, লিবারেশন অফ দ্য নেশন। লিবারেশন মানে তোমরা জানো স্বাধীনতা, নেশন মানে হচ্ছে দেশ, দেশের সিনোনিমাস হিসাবে আমরা নেশন শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে দ্য লিবারেশন অফ দ্য নেশন ওয়াজ নট, ছিল না কি, লাইক আ পিস অফ কেক, একটা কেকের মতো ছিল না। তো এই যে সহজ বিষয় বা ইজি টাস্ক, এইটার পরিবর্তে আমরা কি ইডিয়াম ইউজ করতে পারি, আ পিস অফ কেক। চলে আসছি পরের ইডিয়ামে। 10 নম্বর লাইন দেখো। 10 নম্বর লাইন বলছে, ভোট পালালে নেতারা সবসময়ই কলা দেখান। অর্থাৎ যখনই ভোট চলে যায়, এখানে কলা দেখান মানে হচ্ছে তার যে প্রতিজ্ঞাগুলো থাকে সেই প্রতিজ্ঞাগুলোর কথা ভুলে যান। ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলো তিনি দেন সেই প্রতিশ্রুতিগুলোর কথা তিনি ভুলে যান। তাহলে বলছে ভোট পালালে নেতারা সবসময়ই কলা দেখান। এবার এখানে আমরা কিন্তু কলা বলতে ব্যানানা বলবো না, নিশ্চয়ই সেটা বলবো না, আমরা বলবো প্রতিশ্রুতি রক্ষা করেন না বা প্রতিশ্রুতির কথা ভুলে যান। তাহলে নর্মাল ট্রান্সলেট করলে আমরা কি বলতে পারি, আমরা সেক্ষেত্রে বলবো যে দ্য লিডার্স, অর্থাৎ নেতারা কি করে না, সর্বদা, যেহেতু অলওয়েজ রয়েছে, অ্যাডভার্ব মেন ভার্বের আগে আসবে, যেহেতু অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি, তো দ্য লিডার্স অলওয়েজ কি করেন, ভুলে যান, ফরগেট, কি ভুলে যান, দ্য প্রমিসেস, তার প্রতিজ্ঞাগুলো বা প্রতিশ্রুতিগুলো, আফটার দ্য ইলেকশন। যেহেতু ভোট পালালে বলছে সেই জন্য বলছি আফটার দ্য ইলেকশন। তাহলে দ্য লিডার্স অলওয়েজ ফরগেট দ্য প্রমিসেস আফটার দ্য ইলেকশন হলো। এবার যেহেতু সবসময় কথাটা ছিল এই জন্য আমরা অলওয়েজ শব্দটা ব্যবহার করেছি, ঠিক আছে। এবার যদি আমরা ইডিয়াম ইউজ করি তাহলে কি বলবো এক্ষেত্রে, এই কলা দেখানো বা কাউকে কোনো কিছু ভুলে যাওয়া, সেক্ষেত্রে আমরা যে ইডিয়ামটা ব্যবহার করব সেটা হচ্ছে, দেখো, দ্য লিডার্স অলওয়েজ সেট অ্যাট নট। মনে রাখো, কলা দেখানো বা ভুলে যাওয়া, প্রতিশ্রুতি রক্ষা না করা, তার পরিবর্তে যে ইডিয়ামটা আমরা ব্যবহার করতে পারি সেটাকে বলা হচ্ছে সেট অ্যাট নট, NAUGHT। তাহলে দ্য লিডার্স অলওয়েজ সেট অ্যাট নট অল ইলেকশন ম্যানিফেস্টোজ। এই যে ম্যানিফেস্টো মানে হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো, ইলেকশন ম্যানিফেস্টো মানে হলো নির্বাচনী ইস্তেহার। ইস্তেহার মানে হচ্ছে ভোটের আগে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো করা হয়, যে ভোটে জিতলে এই কাজগুলো করা হবে, সেগুলোকে বলা হয় ম্যানিফেস্টো। তো আমরা এখানে ইউজ করেছি সেটা বিশেষভাবে করার জন্যে যে অল ইলেকশন ম্যানিফেস্টোজ তারা কি করে, ভুলে যান আফটার দ্য ইলেকশন।
হয়ে গেল। তাহলে বলছি দ্য লিডার্স অলওয়েজ সেট অ্যাট নট মানে হলো কলা দেখানো, অর্থাৎ ভুলে যাওয়া। অল ইলেকশন ম্যানিফেস্টোজ আফটার দ্য ইলেকশন। আশা করছি বুঝতে পারলে। তাহলে এই ধরনের লাইনগুলো যদি তোমরা কোনো সেন্টেন্সে পাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা চাইলে এই ইডিয়ামগুলোকে ব্যবহার করতে পারো। আশা করছি বুঝতে পারলে। আমরা 10টা সেন্টেন্স আজকে শিখলাম। আশা করি পরের ক্লাসে আমি তোমাদের আরও অনেক কিছু অনেক সেন্টেন্স, অনেক ইডিয়ামের ব্যবহার আমি তোমাদেরকে দেখাবো, এবং সেগুলো তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে, এবং সেগুলো ভবিষ্যতে তোমরা প্র্যাকটিস করতে থাকলে কি হবে, আস্তে আস্তে করে ট্রান্সলেশনের মধ্যে সেই ইডিয়ামগুলো ব্যবহার করতে পারবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ক্লাসে।